আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের বেসিক নিয়ে কথাবার্তা বলবো। কি আছে দেখো তো, হৃৎপিণ্ড রিলেটেড কথাবার্তা, তাই না? এই যে হৃদযন্ত্র বা হার্ট, যেটা এই হার্ট রিলেটেড কিছু ইনফরমেশন এখানে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, হৃদযন্ত্রের ভিতরে আমরা জানি যে রক্ত পাম্প করে। হার্ট কি করে? রক্ত পাম্প করতেছে। সেক্ষেত্রে আমরা এখানে রক্ত নিয়ে আলোচনা করব। রক্তের গ্রুপ কয়টা আছে বলো তো? এ বি একটা ব্লাড গ্রুপ আছে, তারপরে হচ্ছে তোমার এ গ্রুপ আছে, বি আছে এবং ও আছে। এই চারটা ব্লাড গ্রুপ আমরা মানে পৃথিবীতে দেখতে পাচ্ছি। এগুলার আবার পজিটিভ নেগেটিভ আছে। এরপরে দেখো, রক্ত যেটার অস্বাভাবিক কিছু অবস্থা আমরা দেখতে পাই। অস্বাভাবিক মানে হচ্ছে রোগ। সেক্ষেত্রে এই যে রক্ত কণিকাগুলা তিন ধরনের থাকে, রক্তকণিকা, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। এগুলা কোনটা কম কোনটা বেশি এটার উপর ভিত্তি করে এই রোগগুলা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখো রক্তের কাজ। রক্ত আমাদের দেহে পুরা মানে প্রতিটা কোষে, পুরো দেহে যখন প্রবাহিত হয় সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে রক্ত। এই যে হৃৎপিণ্ড যখন পাম্প করতে থাকে তখন এই পাম্পের ফলে পুরো দেহে রক্তটা ফ্লো করে। তখন কি করে দেখো তো, তোমার শ্বাসকার্য পরিচালনা করবে। শ্বাসকার্য বলতে আমরা কি বুঝি? শ্বাসকার্য বলতে হচ্ছে তুমি যে বাইরে থেকে বাতাসটা গ্রহণ করতেছো এবং বাইরে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছো, এই জিনিসটা হচ্ছে শ্বাসকার্য। তার মানে কি, প্রশ্বাস এবং নিঃশ্বাস এই দুইটাকে একসাথে আমরা কি বলবো? শ্বাসকার্য বলবো। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা এই ভুল কথাটা বলি। আমরা মাঝে মাঝে বলি না যে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। নিঃশ্বাস কি আসলে নেওয়া যায় না? কিন্তু নিঃশ্বাস হচ্ছে যেটা তুমি বের করে দিচ্ছ, আর প্রশ্বাস হচ্ছে যেটা প্রবেশ করতেছে। তাহলে শ্বাসকার্য ভিতর আমরা কি কি নিয়ে আলোচনা করব? প্রশ্বাস এবং নিঃশ্বাস। প্রশ্বাস প্লাস নিঃশ্বাস, এই দুইটা জিনিস নিয়ে আমরা শ্বাসকার্যে আলোচনা করব। প্রশ্বাসে যখন তুমি অক্সিজেনটা ইনহেল করতেছো তখন ওই অক্সিজেন রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে তোমার কোষগুলাতে যে খাদ্যগুলা সঞ্চিত আছে, জটিল খাদ্য উপাদান তুমি গ্রহণ করছো, ওগুলা পরিপাক প্রক্রিয়ার ফলে সরল উপাদানে পরিণত হয়েছে। ওই যে সরল উপাদানটাকে অক্সিজেনটা গিয়ে আবার ভাঙবে, ভেঙে কি করবে? পুষ্টি উপাদানে পরিণত করবে, বা খাদ্য সার যেটাকে আমি বলি। সেই খাদ্য সারটাও আবার রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। এই যে দেখো, খাদ্য সার পরিবহন বা পুষ্টি উপাদান যে পরিবহন, ওই পুষ্টি উপাদানও রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। এরপরে দেখো হরমোন পরিবহন। হরমোন কি জিনিস? হরমোন মানে হচ্ছে প্রাণরস। হরমোন মানে কি? প্রাণরস। এই যে রস জাতীয় পদার্থটা, এটা যে কোনো গ্রন্থি থেকে নিঃসৃত হইতে পারে। আমাদের মস্তিষ্কের পেছনে থাকে পিটুইটারি গ্রন্থি, গ্রীবার এই জায়গায় থাকে হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি, গলার এই জায়গায় থাকে হচ্ছে তোমার থাইমাস গ্রন্থি। এরকম অনেকগুলা গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলো থেকে যখন হরমোন নিঃসৃত হয়, এই গ্রন্থিগুলো আবার নালীবিহীন। যেহেতু কোনো নালী নাই, তার মানে হরমোনগুলো চলাচল করবে কিভাবে? তুমি বুঝতে পারতেছো, ওর নালী নাই, ও রক্তের সাথে মিশে যাবে। রক্তের সাথে মিশে গিয়ে রক্ত যখন পুরা দেহে ফ্লো করবে, ওই হরমোনটাও রক্তের সাথে পুরা দেহে ফ্লো করবে। সেক্ষেত্রে এই যে হরমোন পরিবহনের কাজটা, মানে পুরা দেহে হরমোনটা যে প্রবাহিত হচ্ছে কিভাবে? রক্তের মাধ্যমে হচ্ছে। এরপরে দেখো বর্জ্য পরিবহন। বর্জ্য পদার্থ বলতে তুমি ঘাম বুঝতে পারো, আমরা দেহ থেকে বের করে দেই। তারপরে মূত্র ধরতে পারো, মূত্রের মাধ্যমে কিন্তু অধিকাংশ, দেহের সবচেয়ে বেশি বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে বের হয়। আবার কার্বন ডাইঅক্সাইড যে আমরা বের করি, এই যে বর্জ্য পদার্থগুলা, এই সব কিছুই কিন্তু বর্জ্য পদার্থ, তাই না? মূত্রের ভিতর থাকে হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই সবগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেগুলো মূত্রের মাধ্যমে আমরা দেহ থেকে বের করে দিই। ঘামের মাধ্যমেও আমরা বর্জ্য পদার্থ বের করি। কার্বন ডাইঅক্সাইড তো নিজেই একটা বিষাক্ত পদার্থ। সেক্ষেত্রে এই যে বর্জ্য পদার্থগুলা বা বিষাক্ত অপ্রয়োজনীয় পদার্থগুলো, এগুলো দেহ থেকে বের করে দেওয়ার জন্য রক্তটা কাজ করে। এরপরে দেখো উষ্ণতা নিয়ন্ত্রণ। উষ্ণতা বলতে হচ্ছে তোমার এই যে বডিটা, একটা জীবিত হিউম্যান বডি বা যে কোনো অ্যানিমেলের বডি তুমি যদি টাচ করো, সেক্ষেত্রে দেখবা যে ওইটা মানে বডিটা হচ্ছে ওয়ার্ম। কি জন্য? রক্ত যখন ফ্লো করতেছে, একটা গতি থাকে না এটার, এই যে গতিতে ফ্লো করতেছে, এই গতির কারণে কিছুটা তাপ উৎপন্ন হয়। এই তাপটা তোমার বডির যে উষ্ণতাটা, এটা নিয়ন্ত্রণ করতেছে। কে করতেছে? তাহলে রক্ত করতেছে। এরপরে দেখো রোগ প্রতিরোধ করা। রোগ প্রতিরোধ, এটা হচ্ছে রক্তকণিকার ভিতরে লোহিত, শ্বেত আর অনুচক্রিকা, তিন ধরনের রক্তকণিকা থাকে। ওই যে শ্বেত রক্তকণিকাটা আমি বললাম, শ্বেত রক্তকণিকা কিন্তু বিভিন্ন ধরনের হয়। ওই ধরনগুলা, কেউ কেউ আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে, কেউ কেউ হচ্ছে তোমার বাইরে থেকে যখন জীবাণু আসে তখন ওইটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। নিউট্রোফিল, মনোসাইট, ওর যে প্রকারভেদগুলা, ওরা কি করতেছে? তোমার জীবাণু ভক্ষণ করতেছে। আবার আছে হচ্ছে তোমার অ্যালার্জি প্রতিরোধ করে, ইউসিনোফিল, বেসোফিল। এই যে কাজগুলা, অ্যালার্জি প্রতিরোধ করা, রোগ প্রতিরোধ করা, তারপরে হচ্ছে তোমার রক্তকে মানে বাইরে থেকে যখন কোনো জীবাণু আসতেছে তখন জীবাণুটাকে ধ্বংস করা,
এই সবগুলা কাজ কিন্তু শ্বেত রক্তকণিকা করতেছে। তাহলে এই যে শ্বেত রক্তকণিকা বা রক্ত আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, বুঝে দিতে পারছি। তাহলে এই রক্তের কাজগুলা কিন্তু আমরা ডিটেলসে বুঝে ফেললাম। তুমি শুধু এই যে কোড ওয়ার্ডগুলো মনে রাখবা, সেক্ষেত্রে বর্ণনা তো আমি বললাম, ওইটা মাথায় একটু গেঁথে রাখো। এরপরে চলো এই পাশে দেখো হৃদযন্ত্র। হৃদযন্ত্র মানে কি? হৃদযন্ত্র মানে হচ্ছে হার্ট। এখন এই যে হার্টটাকে কি কি ভাগে ভাগ করছে দেখো তো। হৃদযন্ত্র মানে হচ্ছে হার্ট, যেটা হচ্ছে আমাদের রক্ত পাম্প করতেছে। এই যে হার্টটা, রক্ত নালী আছে এখানে, রক্ত সঞ্চালন পদ্ধতি, হার্টের রক্ত সঞ্চালন পদ্ধতি আর রক্তচাপ। এখন দেখো রক্ত নালী, তার মানে যেখানে ভিতর দিয়ে রক্তগুলা ফ্লো করবে, যে নালীগুলা কি কি আছে? ধমনী, শিরা আর কৈশিক জালিকা। ধমনী শিরার ভিতরে যদি আমি পার্থক্যটা বলতে যাই, তুমি যখন এই যে তোমার হাতের বাইরে থেকে আমরা কতগুলো রগ দেখতে পাই না, যেগুলো ভিতর দিয়ে রক্ত চলাচল করতেছে, বাইরে থেকে তুমি যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে শিরা। কারণ ওইটা হচ্ছে তোমার ত্বকের নিচে থাকতেছে, কিন্তু মাংসপেশির উপরে থাকে, যার জন্য তুমি কিন্তু চাইলেই মানে অনেক ক্ষেত্রে আমরা এই ভেইনগুলা কিন্তু দেখতে পাই। কিন্তু আর্টারি যেগুলা, ধমনী যেগুলা, ধমনী কি হয়? মাংসপেশির ভেতরে অবস্থান করে, যার জন্য ধমনী কিন্তু বাইরে থেকে কখনোই দেখা যায় না। এরপরে ধমনী আর শিরা যেখানে যাইতে পারে না, তার মানে দেখো এই জায়গাটায় তুমি তাকাইলে বুঝবা যে এগুলো কিছুটা চওড়া, এই নালীগুলো কিছুটা চওড়া। কিন্তু ধরো তোমার চোখের ভিতর দিয়ে, এখানে ভিতর দিয়ে কি তোমার এই মানে চওড়া রক্তনালীগুলো যাইতে পারবে না? কিন্তু ওইখানে ভিতর সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জালের মতো অবস্থা আমরা দেখতে পাই, যেখানে ভিতর দিয়ে রক্ত চলাচল করে। রক্ত না গেলে তো কোষগুলো মারা যাবে, প্রতিটা কোষে রক্ত পৌঁছানো দরকার। কিন্তু এই যে চওড়া যে রক্তনালীগুলো, এগুলো যখন পৌঁছাইতে পারে না, তখন আমরা ওইখানে দেখি হচ্ছে কৈশিক জালিকা। ধরো ধমনী এভাবে চলতেছে, চলতে চলতে এরকম জালের মতো একটা স্ট্রাকচার গঠন করলো, যেটা ওরকম অংশগুলোর ভিতর দিয়ে যাবে যেখানে তোমার এই চওড়া নালীটা যাইতে পারলো না। ধরো তোমার চোখের ভিতর দিয়ে মাঝে মাঝে চোখ যখন লাল হয়ে যায়, তখন কিন্তু তোমরা চাইলে হচ্ছে আয়নাতে দেখলেই বুঝতে পারবা যে চিকন চিকন নালীগুলো যাচ্ছে। সেক্ষেত্রে ওগুলো কিন্তু ধমনী শিরা না, ওগুলো হচ্ছে কৈশিক জালিকা। এরপরে ওই কৈশিক জালিকার কাজ যখন শেষ হয়ে যায়, মানে যেখান দিয়ে চওড়া রক্তনালী যাইতে পারবে, ওখানে আবার তোমার ধরো শিরা হয়ে গেল। এরকম ধমনী চলতে চলতে কৈশিক জালিকা আবার অথবা শিরা বা ধমনীর ওদের কানেকশনটা এই কৈশিক জালিকাটা রক্ষা করতেছে। তাহলে রক্তনালী আমরা 3 ধরনের দেখলাম, ধমনী, শিরা আর কৈশিক জালিকা। এই সবগুলোর ভিতর দিয়েই কাজ হচ্ছে কি? রক্ত প্রবাহিত হওয়া। এরপরে হৃদযন্ত্র, সঞ্চালন। সঞ্চালন বলতে আমরা কি বুঝি? নড়াচড়া করা। সেক্ষেত্রে হার্ট তো সংকুচিত প্রসারিত হয়, এটা আমরা সবাই জানি। হার্ট পাম্প করতে থাকে না, হার্ট আমাদের বুকের একদম মাঝখানে অবস্থান করে। অনেক ক্ষেত্রে আমরা এই ভুল ধারণাটা পোষণ করি যে হার্ট নাকি বাম দিকে অবস্থান করে, না, কিন্তু হার্ট হচ্ছে বুকের একদম মাঝখানে অবস্থান করতেছে, কিন্তু এটা অল্প একটু বাম দিকে হেলে থাকে, যার জন্য মনে হয় যেন মানে বাম দিকে। অথবা ওর যে পাম্পটা একটা তড়িৎ গতিতে ওই কম্পনটা শুরু হয়, ওই কম্পনটা শুরু হয় হচ্ছে তোমার বাম দিক থেকে, যার জন্য মনে হয় যেন হার্টটা বাম দিকে অবস্থান করতেছে, কিন্তু ওর অবস্থান আসলে হচ্ছে মাঝখানে। এরপরে দেখো কি বলছে, অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল। কি জিনিস এগুলা? অলিন্দ কি জিনিস? অলিন্দ হচ্ছে তোমার উপরের যে চেম্বারগুলা। আমরা কি জানি হার্টে 4টা চেম্বার থাকে, তাই না? হার্ট যদি এরকম তুমি কল্পনা করো, উপরের দিকে থাকবে 2টা চেম্বার, নিচের দিকে থাকবে 2টা চেম্বার। এই যে 1 2 3 4, এই যে 4টা চেম্বার, উপরের যে 2টা চেম্বার ওগুলাকে আমরা বলবো হচ্ছে অলিন্দ, আর নিচের দিকে যে 2টা চেম্বার ওদেরকে বলবো হচ্ছে নিলয়। নিচে নিলয় আর উপরে হচ্ছে অলিন্দ। তাহলে এই যে অলিন্দ, 2টা অলিন্দ আর 2টা নিলয়, 4টা সেগমেন্ট আমরা বুঝতে পারলাম। ডায়াস্টল আর সিস্টল কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ, আর সিস্টল মানে হচ্ছে সংকোচন। কি বললাম? ডায়াস্টল মানে হচ্ছে তোমার প্রসারণ, আর সিস্টল মানে হচ্ছে সংকোচন। সংকোচন, একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে। হৃৎপিণ্ড এভাবে কিন্তু কাজ করতে থাকে। তাহলে উপরের যে 2টা চেম্বার ওগুলা একবার প্রসারিত হবে, তারপরে একবার সংকুচিত হবে, আবার নিচের দিকে যে চেম্বারগুলো ওগুলো একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে। যখন এই যে সংকোচন প্রসারণটা হয়, হৃৎপিণ্ডের ভিতর কিন্তু কপাটিকা থাকে। কপাটিকা মানে কি? কপাটিকা মানে হচ্ছে একমুখী দরজা। কপাটিকা মানে হচ্ছে একমুখী দরজা, যার জন্য রক্ত শুধু প্রবেশ করতে পারবে, বাইরে কিন্তু যেতে পারবে না। এই যে দেখো কপাটিকাগুলা যখন সংকোচন প্রসারণের মাধ্যমে একবার খুলে একবার বন্ধ হয়, মানে রক্ত প্রবেশ করার দরকার হইলে হচ্ছে কপাটিকা খুলে যায়, আবার রক্ত যাতে উল্টা দিকে চলে না যেতে পারে তখন আবার দরজাটা বন্ধ হয়ে যায়। এই যে কপাটিকাগুলো যখন খোলা বন্ধ হয়, তখন কিন্তু আমাদের হার্টে লাভ ডাব একটা সাউন্ড হয়। ওই যে আমরা হার্টবিট শুনতে পাই না, ওই সাউন্ডটা কিন্তু আসলে এরকম লাভ ডাব, এই সাউন্ডটা হয় লাভ ডাব। এই সাউন্ডটা আসলে কার? এই যে কপাটিকা খোলা আর বন্ধ হওয়ার সাউন্ড। হার্টবিট যে আমরা বলি ওটা হচ্ছে মেইনলি আমাদের কপাটিকা খোলা বন্ধ হওয়ার সাউন্ড, লাভ ডাব এই সাউন্ডটা। তাহলে এই যে 4টা সেগমেন্ট, এটা আমরা বুঝতে পারলাম সংকোচন প্রসারণ। এরপরে আসো
রক্তচাপ, রক্ত যে নালীর ভিতর দিয়ে চলাচল করবে, ওই যে ধমনী গাত্রে একটা চাপ সৃষ্টি হবে না, ওইটাকে আমরা বলি হচ্ছে রক্তচাপ। এবার এই যে রক্তচাপ কিরকম হইতে পারে, উচ্চ রক্তচাপ হইতে পারে, নিম্ন রক্তচাপও হইতে পারে। সেক্ষেত্রে আমাদের আদর্শ একটা মান মনে রাখা লাগবে 120/80। ওই আদর্শ মানের থেকে যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো উচ্চ রক্তচাপ, আর যদি কমে যায় তখন বলবো নিম্ন রক্তচাপ। এরপরে দেখো কোলেস্টেরল। কোলেস্টেরল আবার 3 ধরনের আছে। কি কি? একটা হচ্ছে এলডিএল, একটা হচ্ছে এইচডিএল, আর একটা হচ্ছে তোমার ট্রাইগ্লিসারাইড। এলডিএল হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, এইচডিএল হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এবং ওইটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই 3 ধরনের কোলেস্টেরল আমরা দেখতে পাই। কোলেস্টেরল কিন্তু ভালো খারাপও আছে। ভালো যে কোলেস্টেরলগুলো ওগুলা তোমার হৃদরোগ হওয়ার ঝুঁকিটা কমাবে, আর খারাপ কোলেস্টেরল যেগুলো ওগুলো হচ্ছে তোমার হৃদরোগের ঝুঁকিটা বাড়ায়। সেক্ষেত্রে ভালো খারাপ সব কিছু মিলে হচ্ছে 3 প্রকারের কোলেস্টেরল আছে। তাহলে এই পাশের পুরাটা বর্ণনা আমাদের হইলো, শুধু আমাদের কি বাকি আছে, অস্বাভাবিক এই অবস্থাটা। তার মানে রক্তে যখন অস্বাভাবিক অবস্থা তৈরি হচ্ছে, তার মানে কিছু রোগ, এই রোগগুলা আমরা নোটে গিয়ে একটু ডিটেলসে পড়ি। দেখো তো এই জায়গাটায় আসো, কি বলছে, পলিসাইথেমিয়া। পলি বলতে আমরা কি বুঝি? পলি বলতে বুঝি হচ্ছে অসংখ্য বা বহু সংখ্যক। পলিইথিন বলি না আমরা মাঝে মাঝে, ইথিন অণু অনেকগুলা থাকে, পলিইথিন। এরকমই এই যে পলি ওয়ার্ডটা, পলি মানে হচ্ছে বহু বা অসংখ্য, আর পলিসাইথেমিয়া। এখন এই যে তুমি বুঝতে পারতেছো বহু সংখ্যক বা বেড়ে যাবে, কি বেড়ে যাবে, হিমোগ্লোবিন আর রক্তকোষের পরিমাণ বেড়ে যাবে। রক্তকোষ একটা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকার কথা, তবে হিমোগ্লোবিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকার কথা, কিন্তু যখন ওইটার সংখ্যা বেড়ে যাবে, পরিমাণটা যখন বেড়ে যাবে, তখন আমরা এটাকে বলবো পলিসাইথেমিয়া। নামে শুরুতেই পলি আছে, পলি মানে বহু, তাহলে এভাবে করে মনে রেখে দিবা। এরপরে আসো অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, বাংলা যদি আমি বলি রক্ত শূন্যতা। অ্যানিমিয়ার বাংলা কি? রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা, এই যে রক্ত শূন্যতা, তার মানে তুমি বুঝতে পারতেছো যে রক্তকণিকা উৎপাদন কমে যাবে, যার জন্য রক্ত শূন্যতা দেখা দিবে বা রক্ত স্বল্পতা দেখা দিবে। এই যে হিমোগ্লোবিন আর রক্তকোষের পরিমাণ তখন কি হয়, কমে যায়। অ্যানিমিয়া হইলে কমে যায়, পলিসাইথেমিয়া হইলে বেড়ে যায়। কিভাবে মনে রাখতে বলছি, পলি মানে বহু, তাহলে বহু সংখ্যক হয়ে যাবে, বেড়ে যাবে। আর অ্যানিমিয়া, যেটার বাংলাই হচ্ছে রক্ত শূন্যতা, শূন্যতা দেখা দিবে। শূন্যতা কখন দেখা দেয়, যখন রক্তকণিকা উৎপন্ন হয় না বা রক্তকণিকা কমে যেতে থাকে। এরপরে দেখো কি বলছে, লিউকেমিয়া। আমরা যে ব্লাড ক্যান্সার বলি না, এই লিউকেমিয়াটাই হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারও তুমি বলতে পারো। এখন এই যে লিউকেমিয়া, এইটা হইলে কি হয়, তোমার শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়তে থাকে, কিন্তু বাকি যে আরো 2টা কণিকা আছে, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা, ওদের সংখ্যা আবার কমে থাকে। সেক্ষেত্রে এই যে শ্বেত রক্তকণিকাটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো আনন্দের কথা না, কারণ শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে যে ও আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে এরকম কিন্তু কথা না। এই যে বেড়ে যাচ্ছে শ্বেত রক্তকণিকাটা, এগুলো হচ্ছে সব তোমার ক্যান্সার কোষ, যার জন্য এটা একটা রোগ বলতেছি আমরা। এই যে রোগটা হইলে কি হয়, রক্তে ক্যান্সার সৃষ্টি হয়, শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। এরপরে কিভাবে মনে রাখবে এটা, এই যে লিউকোসাইট। লিউকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার আরেকটা নাম আমি কি বলতে পারি, লিউকোসাইট। তার মানে এই যে লিউকেমিয়া, লিউকো ওয়ার্ডটা শুনলেই তুমি কি বুঝতে পারবা, এখানে হচ্ছে শ্বেত রক্তকণিকা রিলেটেড কথাবার্তা। তাহলে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায় তখন আমরা এটাকে বলবো লিউকেমিয়া। আবার দেখো লিউকো, এই যে নামের শুরুতে আছে লিউকো, তার মানে শ্বেত রক্তকণিকা নিয়ে কথা। লিউকোসাইটোসিস, এখানেও কি হবে, শ্বেত রক্তকণিকার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এই 2টা রোগী হচ্ছে তোমার প্রায় সিমিলার। এরপরে পারপুরা। পারপুরা হলে কি হচ্ছে, থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। অনুচক্রিকার আরেকটা নাম কি, প্লাটিলেট অথবা থ্রম্বোসাইট তুমি বলতে পারো। তাহলে এই যে অনুচক্রিকাটা, এর পরিমাণ কমে যাইতে থাকবে। পারপুরা হইলে কি হবে, তোমার অনুচক্রিকার পরিমাণ কমে যাইতে থাকবে। এরপরে দেখো থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইট মানে কি, থ্রম্বোসাইট মানে হচ্ছে অনুচক্রিকা। সেক্ষেত্রে এখানে কি হবে, অনুচক্রিকা বেড়ে যাবে। এই যে দেখো, যেখানেই হচ্ছে তোমার এই যে সিস সাইটোসিস এরকম ওয়ার্ডটা আসতেছে, তখনই কি হচ্ছে, এই দেখো বেড়ে যাচ্ছে, এই যে দেখো বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট মানে হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা বেড়ে যাবে। লিউকো, লিউকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বেড়ে যাবে। এরপরে আসো থ্যালাসেমিয়া। এই রোগটা একটু, এটা নিয়ে একটু বেশি কথা বলি, কি জন্য, কারণ এই যে থ্যালাসেমিয়াটা, এটা হচ্ছে একটা বংশগত ব্যাধি। বংশগত ব্যাধি, বংশগত মানে কি, ওই যে বংশ পরম্পরায় আমরা বাবা মায়ের কিছু বৈশিষ্ট্য পাই না, ধরো তুমি দেখতে কিছুটা তোমার বাবার মতো হয়েছে, তোমার এই বৈশিষ্ট্যটা তোমার মায়ের মতো হয়েছে, এরকম বাবা মা দুইজনের মিলাই কিন্তু আমাদের বৈশিষ্ট্যটা।
এরকমই বাবা মায়ের কাছ থেকে তুমি যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছ, অনেক কিছুই আমরা পাই বংশ পরম্পরায় বাবা মায়ের কাছ থেকে বা তার আগের প্রজন্মের কাছ থেকে। এখন কোনো রোগও কিন্তু তুমি পেয়ে যেতে পারো, বাবা মায়ের যদি কোনো রোগ থাকে ওই রোগটা তোমার ভিতরেও চলে আসবে। এই যে বংশগত ব্যাধিটা, তার মানে তুমি বংশ পরম্পরায় পাচ্ছ এই রোগটা হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা হচ্ছে রক্তশূন্যতার মতোই। কি হয়, রক্তকণিকা তৈরি হয় না, বা এই যে লোহিত রক্তকণিকা ভাঙতে থাকে, ভাঙতে থাকা মানে কি, কমে যাবে, তাই না? এই যে রক্তকণিকা যদি ভাঙতে থাকে তখন কি হবে, রক্ত কমতে থাকবে। সেক্ষেত্রে থ্যালাসেমিয়াটা হচ্ছে তোমার রক্তশূন্যতা। এটাকেও আমি এই যে অ্যানিমিয়ার মতোই হচ্ছে বলতে পারি। কি হবে, এখানে রক্তশূন্যতা হবে। কিন্তু এই রক্তশূন্যতাটা তুমি মানে বাইরের যে খাদ্যাভ্যাস অথবা তোমার জীবনযাপন পরিবর্তন করা লাগবে, কিন্তু নর্মাল যে রক্তশূন্যতাটা ওইটার মতো কিন্তু এই থ্যালাসেমিয়াটা না। এটা তুমি বংশ পরম্পরায় পাচ্ছ। এই রোগ হইলে কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া যায় না। কারণ কি, আয়রন ওদের দেহে মানে ভেঙে শরীরে অ্যাবজর্ব করার মতো এরকম সিচুয়েশনে মানে যায় না। আমরা কি জানি, খাদ্যগুলো হচ্ছে ভেঙে তোমার কোষ অ্যাবজর্ব করতে পারবে এরকম একটা পর্যায় পর্যন্ত চলে যায়, কিন্তু এই রোগীরা কি করতে পারে না, আয়রন সমৃদ্ধ খাবার হজম করতে পারে না। এখন আয়রনই হচ্ছে তোমার রক্ত শূন্যতা থেকে বাঁচানোর জন্য মেইন যে উপাদানটা। আমরা কি জানি রক্ত শূন্যতা কি জন্য হয়, আয়রনের অভাবে, লৌহ সমৃদ্ধ খাবারের অভাবে, অথবা তোমার হচ্ছে ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড যেটাকে আমরা বলি, ভিটামিন B12, এই উপাদানগুলোর অভাবে হচ্ছে তোমার রক্ত শূন্যতা হয়। কিন্তু এই যে তুমি এখন মানে ডাক্তার কাছে যদি যাও, সেক্ষেত্রে ডাক্তার তোমাকে রক্ত শূন্যতা শুনলেই বলবে যে আয়রন ট্যাবলেট খায়েন বা লৌহ সমৃদ্ধ ফলমূল খায়েন। কিন্তু এই থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে ওদের রক্ত শূন্যতাই হয়, কিন্তু ওরা আয়রন হজম করতে পারে না, যার জন্য এটা বিষয়টা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় না। ওদেরকে কিন্তু আয়রন সমৃদ্ধ ট্যাবলেট খাইতে দেওয়া যাবে না, বাইরে থেকে রক্ত দিতে হবে বা অন্য কোনো ঔষধ খাইতে পারবে, কিন্তু আয়রন ট্যাবলেট ওরা খাইতে পারবে না। তাহলে এই যে রোগটা, এটা বংশ পরম্পরায় পাচ্ছে, এটাও রক্ত শূন্যতা, কিন্তু একটু ভয়ঙ্কর, মানে রক্ত শূন্যতার যে ধরনটা একটু ভয়ঙ্কর। তাহলে এই যে রোগগুলা বুঝাইতে পারছি, এই কথাবার্তাগুলাই এইখানে হচ্ছে শুধু নামগুলা লিখে দেওয়া আছে, আমরা ডিটেলসে পড়ে নিলাম। তাহলে এই জায়গাটা পুরা চারটাই তো আমরা বুঝলাম। আচ্ছা, এখানে ছোট্ট একটা অংশ রয়ে গেছে, রক্তের প্রকারভেদ। রক্তকে আমরা কয়টা ভাগে ভাগ করি, মানে রক্তকে যদি তুমি ভাগো কি কি জিনিস দেখতে পাবো আমরা, দেখো তো এই জায়গাটায় রক্ত রস দেখতে পাবো। রক্ত তো লিকুইড একটা পদার্থ, তাই না? তুমি তাকাইলে দেখতে পারো যে রক্ত হচ্ছে লিকুইড, তাহলে ওখানে ভিতর লিকুইড যে আছে বা রস যে আছে এটা তো কনফার্ম। এরপরে রক্ত কণিকাগুলাও আছে, কোষ বা কণিকা, রক্তকোষ বা রক্তকণিকা, এগুলা ওই রসের ভিতর ভাসমান অবস্থায় থাকে। তাহলে রক্তকণিকা ভাসতেছে, কয় ধরনের রক্তকণিকা? 3 ধরনের। লোহিত, লোহিত মানে কি, লাল, লাল রঙের রক্ত মেইনলি দেখলে তো আমরা লাল রং দেখি, সেক্ষেত্রে এই লোহিত রক্তকণিকাটা অনেক বেশি থাকে, যার জন্য আমরা রক্তকে লাল দেখি। অন্যগুলাও থাকে, এটা হচ্ছে লাল। শ্বেত রক্তকণিকা, শ্বেত মানে কি, শ্বেত মানে হচ্ছে সাদা, এটা হচ্ছে তোমার সাদা বর্ণের। আর অনুচক্রিকা, এটা হচ্ছে বর্ণহীন, কোনো কালারই নেই, বর্ণহীন। তাহলে এই সাদা রঙেরও আছে, বর্ণহীনও আছে, কিন্তু আমরা রক্তকে লাল দেখি কি জন্য, কারণ লোহিত রক্তকণিকা অনেক বেশি পরিমাণে থাকে। এখন ওদের চেহারাটা যদি আমি তোমাকে একটু দেখাইতে চাই, লোহিত রক্তকণিকা হচ্ছে এরকম চাকতির মতো। ফ্রিসবি গেম খেলছো না, এমনি করে যে একটা মানে চাকতির মতো প্লেটের মতো একটা জিনিস এভাবে উড়ায় দেয়, ওটা ঘুরে আবার চলে আসে, ওই রকম চাকতির মতো দেখতে। সাইডে থেকে যদি দেখো, আচ্ছা একটা 5 টাকার কয়েন কল্পনা করতে পারো, 5 টাকার কয়েনকে উপর থেকে দেখলে এরকম গোল্লার মতো দেখা যাবে, আর সাইড থেকে দেখলে কিরকম দেখা যাবে দেখো তো, এরকম না? এই যে এটা হচ্ছে লোহিত রক্তকণিকার চেহারা। এরপরে আসো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে এরকম গোলাকার, কিন্তু ওর ভেতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে, আবার এরকম দানা দানাও থাকতে পারে। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা যখন জীবাণু ভক্ষণ করতে যায় তখন কিন্তু ওর আকৃতি পরিবর্তন করে ফেলে, অ্যামিবার মতো হয়ে যায়, এরকম এলোমেলো হয়ে জীবাণুটাকে নিজের ভিতর নিয়ে নেয়। এরপরে অনুচক্রিকা, এটা হচ্ছে দানাদার, এই যে ধরো শক্ত এরকম দানা দানা। ও যখন কাজ করতে যায় ওর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে। তোমার যদি আঙ্গুলে কোথাও কেটে যায় ওই জায়গায় দেখবা কিছুক্ষণ পরে হচ্ছে মানে জালের মতো একটা সৃষ্টি হয়, দুইটা মানে চিড়ে গেছে যে অংশ দুইটা, ওই দুইটা অংশকে হচ্ছে জোড়া লাগানোর চেষ্টা করে। এটা হচ্ছে তোমার অনুচক্রিকার কাজ, রক্ত তঞ্চনে সাহায্য করা। কিছুক্ষণ পরে দেখো না যে ব্লাড ক্লটিং হয়ে যায়, মানে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কি জন্য? এই অনুচক্রিকার কারণে কিন্তু হচ্ছে। তাহলে এই 3 ধরনের রক্তকণিকা কোথায় থাকতেছে? রক্ত রসের ভিতরে ভাসমান অবস্থায় থাকতেছে। তাহলে এই যে চারটা, এই চারটা কি করতেছে, আমাদের হৃৎপিণ্ড রিলেটেড যত কথাবার্তা আছে, হৃদযন্ত্র রিলেটেড সব কথাবার্তাগুলো কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। মানে বিস্তারিত বলতে গেলে আরো অনেক কথা হয়, কিন্তু আমরা এক নজরে দেখার জন্য এরকম ফ্লো চার্টের ভিতর আনছি। আর বিস্তারিত তো তুমি আমার কাছ থেকে এখন শুনতেই পারলা। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।